দর্শক দেখুন, এটা হচ্ছে ইরানের ছবি গণকবরের। ওখানে একটি স্কুলে হামলা হয়েছে না, তো সেখানে তো অনেক বাচ্চা মারা গেছে, 165 না 67 এই সংখ্যাটা। তো একসঙ্গে গণকবর দেওয়া হয়েছে, তার একটা পিকচার সামনে এসছে এবং এটাকে ঘিরেই বিশেষ করে ইরানের মধ্যে একটা বিরাট আলোড়ন তৈরি হয়ে গেছে এবং সব লোকজন, মহিলা পুরুষ সব রাস্তাতে নেমে গেছেন। দর্শক, আমি জানি না আপনারা কে কী ফিল করছেন। আমার যেন কোথাও মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনের হামলার পরে যেটা বলেছিলেন ইরানের উদ্দেশ্যে, যে আপনারা সব রাস্তায় নেমে পড়ুন, ক্ষমতা দখল করে নিন, মানে যারা বিরোধী তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছিলেন। হয়তো উনি ভেবেছিলেন যে এই হামলার পরে বিরোধী পক্ষ ইরানে একেবারে রাস্তায় নেমে পড়বে, খামেনিকে তো খতম করে দিয়েছি, তার লোকজনদেরকে সব গুটিয়ে দেওয়া হবে বা তারা সব পালাবেন ক্ষমতা ছেড়ে। উল্টো পক্ষ, যেটাকে বলা হচ্ছিল যে স্বাধীন হওয়ার একটা ব্যাপার, সেই পর্ব শুরু হবে। কিন্তু দেখছি না, আজকে 5 দিন হয়ে গেল, বরং এটা দেখছি খামেনির বিরুদ্ধে যে একটা বিরোধ তৈরি হচ্ছিল ইরানে ওনার এই শাসনকালের মধ্যে, সেই বিরোধটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এখন যেন সব ঐক্যবদ্ধ হয়ে গোটা দেশ মানে একভাবে দাঁড়িয়ে পড়ছে। মানে আমেরিকা ইসরায়েল যা করছে তার বিরুদ্ধে শাসক বিরোধী সব যেন এক হয়ে যাচ্ছে। ফলে ট্রাম্প যেটা ভেবেছিলেন, আমার মনে হয় তার ভাবনাতে কোথাও একটা ভুল প্রমাণিত হচ্ছে। যেটা ভেবেছিলেন যে খুব সহজেই শেষ করে দেবো, একদিন দুদিনেই খতম করে দেবো, সারেন্ডার করে যাবে পুরো খামেনি পক্ষ, সেটা কিন্তু লাগছে না। ইরান যেভাবে ফাইট করার চেষ্টা করছে, তাদের যা সামর্থ্য আছে তার মাধ্যমে, আর দেশবাসীও যেন কোথাও হঠাৎ করে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। ফলে এর জের কি হতে পারে? তার মানে ইরান, আবার আমি এটাও দেখছিলাম খামেনির যে খতম, তারপরে নতুন লিডারশিপ, সেটাও দেখছিলাম নতুন লিডার বাছা হয়ে গেছে। মানে খামেনিরই ছেলে মোস্তফা হোসেন খামেনি, তাকে নতুন লিডার করে দেওয়া হয়েছে। তার মানে সারেন্ডার করছে না, ফাইট করবে। তো এখানেই প্রশ্ন, যদি ফাইট করে ইরান, জানি না তাদের কাছে আর কী সব অস্ত্রশস্ত্র আছে, ওরা তো বলছে আমাদের কাছে এখন অনেক কিছু আছে, আসল বিষয় দেখায়নি। তো যদি এটা কন্টিনিউ করে, যদি এবার ট্রাম্পও নিশ্চয়ই ছাড়বেন না, তিনিও নিশ্চয়ই শেষ দিকে ছাড়বেন বা যুদ্ধ করার চেষ্টা করবেন। আমি জানি না আবার ব্যাকফুটে আসবেন কি না কোনো একটা কারণ দেখিয়ে, সেটাও দেখার ব্যাপার আছে। ট্রাম্পকে অনেক সময় অনেক রকম অবস্থান পরিবর্তন করতেও দেখেছি, সেটা করলেও ট্রাম্পের সমস্যা, তাকে জবাব দিতে হবে। আবার যদি কন্টিনিউ করতে হয়, তার জন্য রসদও তো লাগবে। এমনিতেই শুনছিলাম পার ডে নাকি কত কোটি সব ব্যাপার স্যাপার খরচা হচ্ছে। তো তার থেকেও যেটা আমাদের ভাবনা, যদি 40 দিন 50 দিন চলে যুদ্ধ, আমি যদি কম করে ধরি, যেটা বলা হচ্ছে 4 সপ্তাহ চলবে, তাহলে আমাদের অবস্থা কি হবে? কারণ দর্শক, আমি কালকে ব্যাখ্যা দিয়েছি যে ওই যে হরমুজ প্রণালী যে জায়গাটা, সেখানে তো অলরেডি ব্লক করে দিয়েছে ইরানও মানে তার সুযোগটা নিচ্ছে যে আমাদের উপরে হামলা হচ্ছে, সবাই চুপ করে বসে আছো, চলো আমাদেরও লক আছে, লক করে দেবো লকের জায়গাটা। এই হরমুজ প্রণালী যেখান দিয়ে তেল সরবরাহ করা হয়, সেখানটা ব্লক করে দিয়েছে। একমাত্র রাশিয়া চীনের জাহাজ ছাড়া কিছু ছাড়ছে না। ফলে পুরো ক্রাইসিস তৈরি হচ্ছে। এখন হয়তো আমাদের তেল মজুদ আছে, ভারতের মজুদ আছে, 40 দিন না 50 দিন চলবে বলা হচ্ছে। তারপর যদি ওদিকে কন্টিনিউ হয়, যদি ইরান এদিকে একগুঁয়েভাবে ধরে রাখে, আজকে শুনছি কয়েকটা নাকি ওয়েল শিপে তেলের জাহাজ মানে ঢোকার চেষ্টা করছিল, নাকি হামলা করে দিয়েছে ইরান। তো যদি এই রকম হয়, এ তো অর্থনৈতিক বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, মানে একটা বিরাট ক্রাইসিস তৈরি হয়ে যাবে। তো আমরা এক্ষুনি আজকের দিন হয়তো ফিল করছি না, কিন্তু যদি ওই লড়াইটা চলে, ট্রাম্প ভার্সেস ইরান, ধিক করেও যদি চলে, কিন্তু যদি এখানটা ব্লক হয়ে থাকে, ওদিকে ধিক করে চললে কি হবে? আসল জায়গা তো লক, তার যে কি দাঁড়াবে? তাহলে বিষয়টা কোন দিকে যাচ্ছে? একটা অদ্ভুত সংকটের দিকে যাচ্ছে না? আমি দর্শক এ নিয়ে চর্চা করব। আমি আজকে আরও একবার আপনাদের সামনে আনছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে। তার কাছ থেকে প্রথমে আপডেট নেব, তারপর অবশ্যই ব্যাখ্যাতে যাব যে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। ব্রিগেডিয়ার দাস, আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরও একবার। বলুন পরিস্থিতি, আগে আপডেটটা দিন যে আজকের দিনে কি খবর আছে আপনার আজ পর্যন্ত। আচ্ছা, দেখুন, গত 24 ঘন্টায়
যুগান্তকারী কিছু হয়নি। মানে কেউ কাউকে এমন আঘাত করেনি যেটা আগে করেনি, বা এমন কোনো ডিসিশন ট্রাম্পও নেয়নি যেটা আগে নেয়নি, বাট কিছু কিছু ব্যাপার হয়েছে। ইরান বলছে ইন্টারন্যাশনাল মিডিয়া কিছু ব্যাপার লুকাচ্ছে, সবকিছু সত্যি বলছে না বলে তারা কিছু ক্লেম করেছে। আমি এক একটি জিনিস নিয়ে আপনাকে এক এক সেকেন্ড করে বলে দেব। প্রথমে ইরান বলছে যে আমরা এয়ারক্রাফট ক্যারিয়ার আমেরিকা দুটো এনেছিল এই সাগরে, একটা আব্রাহাম লিঙ্কন, একটা গেরাল্ড ফোর্ড। তো ইরান বলছে যে আমরা এয়ারক্রাফট ক্যারিয়ারকে অ্যাটাক করেছি, এমন না যে ভেঙে দিয়েছি, বাট আঘাত করেছি, সাকসেসফুল ড্রোন অ্যাটাক। এবং তারপরে সেই এয়ারক্রাফট ক্যারিয়ারটা এই বাহরাইন আর ওমান এরিয়ার থেকে বেরিয়ে পালিয়ে গেছে এবং একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন অব্দি যেটুকুনি জানি তাতে এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর আঘাত হয়েছে এবং সেই এয়ারক্রাফট ক্যারিয়ারটা একটু পিছিয়ে এসছে এবং অন্য এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা পিছনে ছিল সেটা এগিয়ে এসছে। এবং ফ্রান্সের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধের এরিয়ায় চলে এসছে। ফ্রান্স প্রথমে একটু নিন্দা করেছিল ট্রাম্পের, বাট তারপরে ফ্রান্স যখন ওদের কিছু সামরিক নেভাল বেসকে আবুধাবিতে অ্যাটাক করা হয়, তারপরে একটা এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাঠিয়েছিল, সেটা পৌঁছে গেছে এরিয়াতে, মেডিটেরিয়ান সিতে। এবং রাফায়েল আজকে যুদ্ধে অংশ নিয়েছে আবুধাবির উপরে আঘাত আনবার সময়। তো এই হলো একটা প্রথম ইরানের ক্লেম। আমার মনে হয় কিছু সত্য তাতে আছে। দ্বিতীয়, ইরান বলেছে আমরা 10টা ইউএস জেট উড়িয়ে দিয়েছি কুয়াতে। আর এই ব্যাপারটাতে ইউএস নিজে বলেছে আমরা আমাদের 3টে জেট হারিয়েছি, কিন্তু তারা বলছে ইরান মারেনি, কুয়েতের এয়ারফোর্স ভুল করে ওটাকে নিজেদের মনে করে মেরেছে। আমি জানি না, বাট ইউএস জেট F-15 মাটিতে পড়েছে, আছড়ে নষ্ট হয়েছে। এবং আপনি দেখেছেন একটা জেট নিয়ে ইন্ডিয়া পাকিস্তানে কি বড় বড় কথা হয়েছে, আর সেখানে 3টে জেট ইউএস নিজেই বলছে হয়েছে। তো এটাও আমার মনে হয় অর্ধ সত্য বা কিছুটা সত্যি আছে। কারণ মানে কুয়েত মেরে দেবে ইউএস এর জেটকে ভুল করে, তার তো এটা অত্যাশ্চর্য ব্যাপার আর কি। এবার ইরান বলেছে আমরা 500 ইউএস সোলজার মেরেছি নানান রকম বেসে এবং বাহরাইনে অনেক কয়েকশো মেরেছি। এটাতে আমার মনে হয় একটু জল আছে, তবে ফিগারটা 10-এর উপরে 50-এর উপরে হলেও আমি আশ্চর্য হব না, 500 তো না। এবার ইরান বলছে যে আমরা মিডল ইস্টের সমস্ত বেসগুলোকে অ্যাটাক করেছি এবং হয় একদম তছনছ করে দিয়েছি আর নয় কিছু ড্যামেজ করেছি। এটা আমার মনে হয় পুরোপুরি সত্য ইরান বলছে, কারণ এটা তো লুকাবার উপায় নেই, আমরা নিজেরা স্যাটেলাইট পিকচার দিয়ে দেখতে পাচ্ছি। সারা বিশ্বের লোকেরা আগের অবস্থা আর এখনকার অবস্থা দেখাচ্ছে। এবং 9টা গালফ কান্ট্রিকে আরাম করে ইরান নিজে ডাইরেক্টলি ড্রোন বা মিসাইল দিয়ে বা আপনার যা প্রক্সি আছে ইরানের, হেজবুল্লাহ আর হামাসুতি, তার মধ্যে হেজবুল্লাহকে ব্যবহার করে করেছে এটা। এবং এইখানে আমি একটু বলতে চাইবো যে এই সাকসেসটা ইরান করলো কি করে, যে স্ট্র্যাটেজিটা কি। কালকে একটু বলেছিলাম, আজকে আরেকটু ছোট্ট করে বলি যে দেখুন ইরানের কাছে ড্রোন আছে। এই ড্রোনগুলো সস্তা দাম, আমি কালকে বলেছি, সেটা রিপিট করব না। এবং এটাতে একটা সোয়াম ড্রোন অ্যাটাক বলে। সোয়াম কথাটার মানে হচ্ছে ঝাঁক। এবার কি হয়, এক ঝাঁক যদি ড্রোন পাঠায় আর তার পরে একটা মিসাইল পাঠিয়ে দেয়, এবার ড্রোনগুলো আসছে যখন দেখে, তো এই যারা এই ড্রোনগুলোকে মাটিতে নামাবে তাদের ইন্টারসেপ্টার বলে, তাদের কাছে রাডার থাকে আর মিসাইল থাকে। এবার তারা তাকিয়ে আছে আকাশের দিকে রাডারগুলো, এবং যেই দেখলো উঠেছে 100টা বেরিয়েছে, তখন তারা একটু কনফিউজড হয়ে যায়, কারণ কটা মারবো আমরা, কোনটা কোনটাকে মারবো। এবার ধরুন তারা যেগুলো সব থেকে কাছে সেগুলোকে মারতে শুরু করলো মিসাইল দিয়ে। এবং তখন যদি একটা সুপার মানে ফাস্ট মিসাইল, যেটাকে আমরা হাইপারসনিক মিসাইল বলে, স্ট্রাইক করা হয়, তখন সেটা ডিসিশন নিতে পারে না। তাই জন্য ইরান সঠিকভাবে আঘাত করতে পারছে। এটা কেন হচ্ছে, কারণ মিসাইলের যে স্পিড, সেই স্পিডটা ইন্টারসেপ্টারের যে মিসাইল আছে তার থেকে অনেক বেশি। একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের কাছে মিসাইল থাকে, কালকে বলেছিলাম যে সাবসনিক আর হাইপারসনিক আর সুপারসনিক। এবার সাবসনিক মানে সাউন্ডের স্পিডের থেকে কম। এবার সাউন্ডের স্পিড কত, 1 সেকেন্ডে 330 মিটার মতো, মানে ধরুন 3 মিনিটে 3 সেকেন্ডে 1 কিলোমিটার। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 3 সেকেন্ডে 1 কিলোমিটার। সুপারসনিক মানে হচ্ছে তার 2-3 গুণ, সাউন্ডের থেকে 2-3 গুণ। ধরুন 2 সেকেন্ডে 1 কিলোমিটার বা 1.5 সেকেন্ডে 1 কিলোমিটার।
আর হাইপারসনিক মানে হচ্ছে তার কমসে কম 5 গুণ। আর ইরান যে মিসাইলটা ব্যবহার করছে হাতা ফাতা 2, সেটার স্পিড হচ্ছে 18,000 কিলোমিটার পার আওয়ার। তার মানে ওটা 15 ম্যাক। 15 ম্যাক মানে সাউন্ডের থেকে 15 গুণ ফাস্ট। এবার আপনি ক্যালকুলেশনটা করুন যে কত ফাস্ট। ফলে কি হচ্ছে, ওই ইন্টারসেপ্টর মিসাইল যেটা ইউএস ব্যবহার করছে সেটা প্যাট্রিয়ট, সেটা যতক্ষণে পৌঁছাচ্ছে ও ওর মধ্যে ঢুকে যাচ্ছে, কারণ ও ওকে পৌঁছাবার আগে ও ভেতরে ঢুকে যাচ্ছে আর কি। তো সেইখানে একটুখানি এটা এরা সাকসেসফুল হয়েছে। এইবার হচ্ছে আপনার যে মিডিল ইস্টে ওরা বলছে যে আমরা তারপরে মিডিল ইস্টের আমেরিকানরা যেখানে থাকে সেই সব জায়গা হোটেলে বা ওদের ব্যারাকস অ্যাটাক করছি, এটা সত্যি। আমেরিকানরা নিজেরা বলছে ব্যারাক খালি করে দাও, এখানে ওখানে চলে যাও। এবার ওরা করছে কি করে এটা জানেন? কারণ গালফ কান্ট্রিজে করছে, ওরা তো আমেরিকাকে করছে না। গালফ কান্ট্রি, আমেরিকা তো হাজার হাজার কিলোমিটার দূরে। গালফ কান্ট্রিজের এই ব্যারাকগুলোর ইন্টেলিজেন্স ওদের কাছে বহু বছর ধরে আছে। এবং এই ইন্টেলিজেন্স গুলো কি করে পায়? কারণ এই প্রত্যেকটা গালফ কান্ট্রিতে 30%, 20%, 15% শিয়া পপুলেশন আছে, এবং সে তাদেরকেও ব্যবহার করতে পারে, প্লাস নিজেদের স্পাই তো থাকতেই পারে, প্লাস স্যাটেলাইট রেখা, প্লাস চায়নার খবর পায়, সমস্ত কিছু দেয় চায়না ইন্টেলিজেন্স। তো সেই জন্য তারা গুছিয়ে গুছিয়ে তাদেরকে মেরেছে, এইখানে কোনো দ্বিমত নেই। এইবার ওরা একটা স্ট্র্যাটেজি করেছে, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে ইরানের, বলছে আমরা গালফ কান্ট্রির বিরুদ্ধে না, তোমরা যদি আমাদের মিসাইল হানা থেকে বেরিয়ে আসতে চাও, খুব সহজ একটা উপায় আছে, তোমরা বলে দাও ইউএস আর্মির কোনো বেস, ইউএস এর কোনো বেস আমাদের এখানে অ্যালাউ করবো না। তো কোথাও ওরা একটা ক্ল্যারিয়ান কল দিচ্ছে যে আপনারা সবাই আমাদের সাথে হয়ে যান। এবং গালফ কান্ট্রি কিন্তু একটু ভয় পাচ্ছে, কারণ আমি অ্যানালিস্ট, আমি সাপোর্ট নেবো না যে ইরান ভালো আমেরিকা ভালো, নো। আমার ব্যক্তিগত মতামতে আমি কাউকে পছন্দ করতে না পারি, বাট কোথাও একটা তাদের মধ্যে আসছে যে আমাদের তো অয়েল প্রোডাকশন বন্ধ হয়ে গেলে আমরা করবোটা কি? কারণ সত্যি তো কিছু নেই, আমি এগুলোতে গেছি, কিছুই নেই, খালি অয়েলের টাকা, তেলের টাকাতে কিছু লোক বড় লোক হয়ে গেছে। এবার আসছি ইরানের ক্ষয়ক্ষতি। সত্যিকারের যেটা হয়েছে, কালকে কালকে আপনার সাথে একটা ইন্টারভিউ আমি 1টা-1:30টার সময় দিয়েছিলাম, তারপরে নাতানজ নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফেসিলিটি আর ইস্ফাহান নিউক্লিয়ার রিঅ্যাক্টর ফেসিলিটি অ্যাটাক করেছে। এবং ইরান নিজে বলেছে আমাদের এগুলো অ্যাটাক করেছে কিন্তু, এবং রেডিয়েশন হতে পারে। আমেরিকার আইএইএ মানে অ্যাটমিক এনার্জির এজেন্সি, তারা বলছে না এখন অব্দি কোনো রেডিয়েশন নেই, বাট অ্যাটাক হয়েছে। কালকে আপনার সঙ্গে কথা বলবার কিছুক্ষণ পরে দেখলাম ঘেরাজ বলে একটা জায়গা আছে ইরানে, সেখানে একটা ভূমিকম্প হয়েছে 4.5 রেক্টার স্কেলে। কেন হচ্ছে? ভূমিকম্প কখন হয়? প্রাকৃতিক ভাবে তো হয়, নিউক্লিয়ার অ্যাটাকের সময় হয়। পাকিস্তানে ভূমিকম্প হয়েছিল এবং সেই নিয়ে আমি একটা প্রোগ্রামও করেছিলাম। তো এইখানে আমার একটু সন্দেহ হচ্ছে যে এমন না হয় যে ইরানের কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটি ছিল যেটা ইসরায়েল ভেঙে দিয়েছে। কারণ তাহলে কি হবে, নিউক্লিয়ার বমে মানে একটা বমে যা যা থাকে সেটা ছাড়াও একটা এক্সট্রা জিনিস থাকে। একটা বমে তো আগুন থাকে, ব্লাস্ট হয়, আওয়াজ হয়, রোশনি হয়, কিন্তু তাছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়ার বমের রেডিয়েশন বেরোয়, এবং এই রেডিয়েশনটা খুব খতরনাক, তাতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায়। ফলে এইটা হলে খুব বাজে হবে। এইবার আসি যে আপনি, এইটা হচ্ছে যে ইসরায়েলের গল্প, আমেরিকার গল্প, ইরানের গল্প। আপনার প্রথম কথাটা যেটা দিয়ে আপনি শুরু করলেন একদম সঠিক ভাই। ট্রাম্প চিন্তা করেছিলেন আমি অ্যাটাক করব ইসরায়েলের সাথে, ওরা কিছুক্ষণের মধ্যে নতজানু হয়ে যাবে, তারপরে রাস্তায় হই হই করে সমস্ত লোক বেরিয়ে এসে, যেমন আমরা দেখি অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রিতে, সেরকম করে গভর্নমেন্ট পাল্টে দেবে এবং ট্রাম্প তারপরে জয়ী হয়ে ফিরে যাবে। সেটা হয়নি, এবং সেটা হওয়ার কথাও ছিল না। এবং তার 2-3টে কারণ আছে, তার মধ্যে একটা প্রথম কারণ হচ্ছে যে খামেনি এবং তার দলবলেরও পপুলার সাপোর্ট আছে মিনিমাম 30-40% লোক, মিনিমাম। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা ধরুন মানে চায় যে খামেনি এবং তার দলবল শেষ হয়ে যাক এবং ইরান ডেমোক্রেটিক হয়ে যাক, তারা এত বছর ধরে নিপীড়িত হয়ে আছে যে তাদের ওই ক্ষমতাটা যে লাফিয়ে উঠে মারপিট করবো আর নেই এই মুহূর্তে। অনেক মানুষ যদি অনেকক্ষণ একটা অন্ধকার ঘরে রেখে দেন, তাহলে হট করে সূর্যের আলো এলেও সে কিছু দেখতে পায় না কিছুক্ষণের জন্য। ফলে সেটা হয়নি। আরেকটা কারণ আছে, বহিঃশত্রু যদি অ্যাটাক করে তখন দেশ কিন্তু ইউনাইটেড হয়ে যায়। আমাদের দেশে যতগুলো যুদ্ধ হয়েছে আমরা দেখেছি, তখন নানান রকম অশান্তি চলছে। এবং কার্গিল যুদ্ধের সময় আমি নিজে কাশ্মীরে ছিলাম,
তখন অনেক লোক কাশ্মীরে সাপোর্ট করতো টেররিজমকে, কিন্তু যে যুদ্ধ লেগেছে তারা আমাদেরকে সাপোর্ট করতে শুরু করছে, আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আমাদের ব্লাড ডোনেট করছে। এবং এই ব্যাপারটা একটা ইউনাইট করে দেয় যে বাইরের লোকে যদি এসে মারে তাহলে আমরা কিন্তু ছাড়বো না। এবার তাছাড়া আরেকটা কারণে ইরান এখন অব্দি জুঝে যাচ্ছে, এবং ইরানকে বলতে পারেন আপনি লুজলি মানে ধরহীন একটা বডি মারপিট করে যাচ্ছে। মানে তার তো লিডারশিপ মরে গেছে, তার এয়ারফোর্স শেষ হয়ে গেছে, অনেক কিছু শেষ হয়ে গেছে, প্রেসিডেন্সিয়াল প্যালেস উড়ে গেছে, জুডিশিয়ারি বিল্ডিং উড়ে গেছে, এক্সপার্ট কমিটির বিল্ডিং উড়ে গেছে, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। কিন্তু তারপরেও তারা যুদ্ধছে। তার কারণ হচ্ছে ইরান এই যুদ্ধটা প্রথম না, ইরান কনস্ট্যান্ট যুদ্ধে আছে ইসরায়েলের সাথে। ফলে তাদের একটা যুদ্ধ করবার প্রবণতা হয়ে গেছে, তারা জানে কি করে যুদ্ধ করতে হবে এরকম বিপদের দিনে। এবং তারা মার খেতে খেতে মার মার খাওয়াটাও একটা কিন্তু প্র্যাকটিস। মানে আমরা ছোটবেলায় যখন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ছিলাম, বক্সিং করতে হতো, তখন একদম মারছে যে, আবার কেউ কেউ মার খেতে পারতো, আবার জিতেও যেত, কারণ অনেকক্ষণ মার খাওয়ার পর দুম করে একটা মেরে দিল। তো সেই রকম তো এই মার খাওয়ার একটা ক্ষমতা রাখা দরকার আছে, সেটা আমি আপনার প্রোগ্রামে আগেও বলেছিলাম, যেটা যেই দেশগুলো অতি উন্নত তাদের অতটা নেই, ইউরোপ আমেরিকার অতটা নেই, কিন্তু ইন্ডিয়ার আছে, ইরানের আছে, রাশিয়ার আছে। মার খাওয়ার কারণ তাদের পপুলেশন অনেক টাফ অ্যান্ড রাফ, তারা কম খেয়ে রোদ জল বৃষ্টি সহ্য করে ফাইট করতে পারে, আর তাদের প্র্যাকটিস হয়ে আছে। তো এইটা মোটামুটি। এইবার আসুন যে আপনি একটা প্রশ্ন করলেন ইকোনমিক। হ্যাঁ, হরমুজ স্ট্রেট সত্যি কথাই ওটা আটকে দিয়েছে ওরা, এবং বলেছে যে যে জাহাজ যাচ্ছে নিজের রিস্কে যাও, আমরা উড়িয়ে দেবো। আবার ট্রাম্পও তার সাথে সাথে বলেছে কি জানেন, যে আমি এসকর্ট করে করে জাহাজগুলো বার করবো ওখান থেকে। কিন্তু আজকে ইরান ক্লেম করেছে আমরা 10টা অয়েল ট্যাঙ্কারে অলরেডি আগুন লাগিয়ে দিয়েছি। এবার আপনি তো ম্যাপ দেখান এটা হরমুজ স্ট্রেটের, এবং তলার দিকে যদি দেখেন যে গালফ অফ ওমানের তলায় অনেক অনেক জাহাজ এখন দাঁড়িয়ে গেছে, তারা পুরো ওয়েট করছে ভেতরে ঢুকবে। এবার এই হরমুজ স্ট্রেট এর ওই দিকটাতে পার্সিয়ান গালফ, আর মাঝখানে এই যে সরু জিনিসটা, এটা চওড়া 30 থেকে 50 কিলোমিটার, আর লম্বা ধরুন 150 থেকে 165 কিলোমিটার মতো লম্বা। এবার এই জায়গাটায় যখন জাহাজ পাস করে, এই পুরো 30 থেকে 50 কিলোমিটার ধরে পাস করে না, মাঝখানে 6 কিলোমিটারে জাহাজ যায়। আপ ট্রাফিক আছে 2 কিলোমিটার, ডাউন ট্রাফিক আছে 2 কিলোমিটার, মাঝখানে গ্যাপ আছে 2 কিলোমিটার, এটা রুট। এবার ইরান আজকে না, বহু বছর ধরে রাশিয়া চীনের সাহায্য নিয়ে এর তলায় পুরো মাইন লাগিয়ে রেখেছে জাহাজ উড়াবার। ফলে তারা ক্ষমতার সাথে বলছে আইআরজিসি, ইরানের যে খামেনির যে ফোর্স 2 লক্ষের উপরে, যে আমরা কিন্তু জাহাজ উড়াবো। সেটা হলে অন্য ব্যাপার হয়ে যাবে। এবার অন্য ব্যাপার হলে কারা কারা হার্ট হবে, যাদের এনার্জি তেল সব থেকে বেশি দরকার, তার মধ্যে ইন্ডিয়া অন্যতম এবং চায়না অন্যতম। এবং চায়নার কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, চায়নার তেল আটকে যাবে সেটাই না, চায়নার তো খালি তেলবাহী জাহাজ যায় না ওই রাস্তাটা দিয়ে, তেলবাহী জাহাজ ছাড়া রসদবাহী জাহাজও যায়। এবার চায়না ইরানকে বহু বহু জিনিস এক্সপোর্ট করে, সেই এক্সপোর্টও আটকে গেছে। চায়না দুদিক দিয়ে মার খাচ্ছে। চায়না বাইরে এসে বলেছে আমরা ইরানের ওপরে কাজ, মানে ইরানের সাথে কাজ করছি, এবং চায়নার একটি অর্গানাইজেশন আজকে একটা ম্যাপ পাবলিশ করেছে যাতে ইসরায়েল নেই, এবং চায়না এই ম্যাপ ডিপ্লোমেসি করে, ইন্ডিয়ার সাথে করেছে, অরুণাচল নেই, জেএনকে নেই, এটা করে চায়না। তো ওইটা আজকে চায়না করছে এবং চায়না মাঠে নামছে। এইবার হচ্ছে যে আপনি বললেন ট্রাম্প, একটা ছোট্ট ছোট্ট খবর দিই, স্পেন আর ইউকে এরা বলেছিল আমরা এই যুদ্ধে নেই। পরে ইউকে তার মত চেঞ্জ করেছে, তারা বলেছে আমরা ডাইরেক্টলি ইরানকে অ্যাটাক করছি না, আমাদের বেসে যদি ইরান করে সেই প্লেনকে আমরা অ্যাটাক করে দেবো, এবং সেটা ইউকে করতে শুরু করে দিয়েছে। স্পেন বলেছে আমরা এই যুদ্ধে একটু পার্টিসিপেট করবো না। ট্রাম্প তার উপর এত রেগে গেছে স্পেনের ওপর, যে বলেছে আজকের থেকে আমেরিকা স্পেনের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। দেখুন অবস্থা। হ্যাঁ, এইবার লাস্ট কথা যেটা, যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট পড়ছে অনেকটা, বাট যতটা পড়বে আমি ভেবেছিলাম ততটা পড়েনি, কিন্তু তার মানে কোথাও একটা সেটা অ্যাবজর্ব করবারও ক্ষতি দিচ্ছে। আর এই যুদ্ধের থেকে কিছু লাভ কিন্তু তাও হবে। আমি একটা পজিটিভ দিক সবসময় দেখি, নেগেটিভ দিক তো আপনি বলছেনই, সত্যি আমাদের সবারই অসুবিধা হচ্ছে, এবং কার ভাল লাগে বলুন, ইরানের মানুষগুলোর মাথায় বোম পড়ছে, ইসরায়েলের মাথায় বোম পড়ছে, হ্যাঁ, কার ভাল লাগে। এবার হচ্ছে কি, ন্যাটো আমার মনে হয় ভেঙে যাবে, কারণ ন্যাটোরা দেখছে একটা ন্যাটোর উপরে ভরসা করে তো গালফ কান্ট্রি এতগুলো বেস দিয়েছিল ন্যাটোকে, তারা কোথায়, যা ইচ্ছে তো হচ্ছে গালফ কান্ট্রিতে। এবং ন্যাটোর নিজেদের মধ্যে কখনো ইউকে বলছে, কখনো অন্য কোনো কান্ট্রি বলছে যে আমরা সাপোর্ট করব না, ফলে হয়তো ন্যাটো ভেঙে যাবে। আরেকটা জিনিস হবে, ট্রাম্প
যেমন দাপিয়ে বাড়াচ্ছিলেন সারা পৃথিবী, একেবারে আমি যা ইচ্ছে করব, এই ট্যারিফ লাগালাম, এই ট্যারিফ কমালাম, এই একে খারাপ বলছি, এই একে ভালো বলছি, এ আমার বন্ধু, এ আমার শত্রু, এ গণকে সেই, এই ব্যাপারগুলো ট্রাম্পের বোধ একটু কম হবে। কারণ কোথাও আমি বুঝতে পারছি সেও একটু ভয় খেয়েছে। কারণ আজকে যা যা স্টেটমেন্ট দিয়েছেন ট্রাম্প, তার মধ্যে তিনি বলছেন রেজিম চেঞ্জ না হলেও চলবে, রেজিম চেঞ্জ ভেতরে কোনো লোক আসলে হবে। এমনও তো হতে পারে যে নতুন লোক এলো, সে খামেনির থেকেও খারাপ লোক হয়ে গেল। এখন উনি একটু অন্য সুর শুনতে পাচ্ছি। তো সেইটা হচ্ছে যেটা আপনি হিন্ট দিচ্ছিলেন, যে ডোমেস্টিক অডিয়েন্স ট্রাম্পের উপরে ক্ষিপ্ত হচ্ছে, যে এরকম ভাবে আমাদের দাম টাম বেড়ে যাবে, এবং তাই জন্য হয়তো তার বাধ্যবাধকতা আছে। ফলে হয়তো তারপরে তার মধ্যে একটু ভদ্র আচরণের আমরা প্রকাশ দেখতে পাবো এরপরে। আর লাস্ট কথা যেটা হচ্ছে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড হতে পারে। মানে এখন কি হচ্ছে, আগে ছিল বাইপোলার ওয়ার্ল্ড, একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে আমেরিকা, তারপরে রাশিয়া ভেঙে গেল, ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেল, যে একটা দেশ চলছে। এরপরে হয়তো আলাদা আলাদা পাওয়ার সেন্টারগুলো পাওয়ার কন্ট্রোল করবে, যেটা অনেকদিন ধরে চলছে। যেমন ইন্ডিয়া গ্লোবাল সাউথের হেড হবে, চায়না একটা পাওয়ার সেন্টার হবে, রাশিয়া একটা পাওয়ার সেন্টার হবে, আমেরিকা একটা পাওয়ার সেন্টার হবে। এবং এটা হলে ভালো হয় পৃথিবী, কারণ একজন দাদাগিরি করে যাবে আর সবাই চুপ করে বসে আছে। এইটা চলছিল বেশ কত 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 বছর ধরে, লাস্ট 2 বছর ধরে আমরা দেখছি। সেইখান থেকে আমি একটু অস্বস্তিতে ছিলাম। আমার মনে হয় সেইটা হবে। আর কিছু জিজ্ঞেস এটা করবার এটা এটা থাকলে খুব ভালো কথা বলেছেন। মানে একটা যে কোনো জিনিসের একটা কিছু দিক বেরিয়ে আসে, তো এই যে সব দাদাগিরি আমেরিকা করছিল, এবার এখান থেকে একটা কিছু সমাধান সূত্র নিশ্চয়ই বের হবে। তো সেখান থেকে একটা কিন্তু মানে আমেরিকাও বুঝে যাবে তার কতটা আওকাত, আর বিশ্বও বুঝে যাবে যে আমেরিকা কতটা কি করতে পারে। এখান থেকে যদি ট্রাম্পকে ফিরে আসতে হয় বা ওই কোথাও একটা সমঝোতা করে চলো যুদ্ধ বিরতি ঘোষণা করে দিলাম, সেটা কিন্তু ট্রাম্পের জন্য ভালো হবে না, তার তার আমেরিকার ইমেজের জন্য ভালো হবে না। ফলে সেখানে অন্যদের পাওয়ারটাও প্রকাশ পাবে, এবং এই মধ্যস্থতা যে বিষয়টা আসবে, নিশ্চয়ই কোনো না কোনো দেশের ভূমিকাও থাকবে। ভারতও সেই মতো করে চেষ্টা করে যাচ্ছে। এটা একটা আলাদা ইকুয়েশন আসবে যে যা খুশি করা যায় না। এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। আমি একটা বিষয় জেনে শেষ করব। আমি কালকে একটা খবর পাচ্ছিলাম, পাকিস্তান নাকি ভয় পাচ্ছে ভারত আক্রমণ করে দেবে, মানে যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে। আসিফ আলী জারদারি তিনি পার্লামেন্টে তিনি বলছেন, মানে তার তো একার কথা না, তাকে লিখে দেওয়া কথা, তার সরকার পক্ষে লিখে দেওয়ার কথা। তো হঠাৎ করে পার্লামেন্টে এই কথাটা উঠলে কারণে যে ভারত আক্রমণ করতে পারে আমাদের দেশে যে কোনো সময়, কিন্তু আমরা শান্তি চাই, আমরা চাই আঞ্চলিক শান্তির মাধ্যমে আঞ্চলিক কি আর সম্পর্ক, বলেছেন না? এটার রহস্য কি বুঝছেন বলুন তো? দেখুন, এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে গরমকাল আসছে এবং জল বন্ধ হয়ে আছে। গত পরশু রাতে ভারত একটা নোটাম জারি করেছে, এবং সেই নোটামটা তো আপনি জানেন, নোটাম বারবার জারি হয় কোনো এক্সারসাইজ হলে, মিলিটারি এক্সারসাইজ হলে। তো ভারত বলছে আমরা একটা এয়ারফোর্সের এক্সারসাইজ করব, এটা 5 তারিখ থেকে 12 তারিখ অবধি চলবে। এবার অনেক সময় ভারত স্যাটেলাইট লঞ্চ করবার সময় নোটাম জারি করে, অনেক সময় ভারত কোনো মিসাইল টেস্ট করবার সময় নোটাম জারি করে, অনেক সময় এয়ারফোর্সের এক্সারসাইজ হলে নোটাম জারি করে। এগুলো নর্মাল, লাগাতার হয় সারা নোটামটা পৃথিবীর। কি একটু বলে দিন দর্শকদেরকে ছোট্ট করে। নিশ্চয়ই নিশ্চয়ই, নোটাম হচ্ছে নোটিস টু এয়ারম্যান। নোটিস টু এয়ারম্যান মানে একটা ম্যাপের ওপরে ওরা একটা জায়গা দেখিয়ে দেয় বক্সের মতো, যে এই জায়গাটার উপর আমরা 3 তারিখ থেকে 8 তারিখ আমরা একটা মিলিটারি এক্সারসাইজ করব। তাহলে সব প্লেন, প্যাসেঞ্জার প্লেন হোক, ফৌজি প্লেন হোক, সব দেশের তারা ওই নোটামটা পেয়ে সঙ্গে সঙ্গে ওদের কম্পিউটারে ওটা ঢুকিয়ে দেয়। ওটার মধ্যে কেউ থাকে না। এবং এটা শ্রীলঙ্কাও করে, পাকিস্তানও করে। এটা ওয়ার্ল্ডের একটা ট্রেন্ড, যে যে যেখানে নোটাম করবে ওই জায়গাটা সারা পৃথিবীর, সে পার্সোনাল হেলিকপ্টার হোক, মানে যারা পলিটিশিয়ানরা ছোট ছোট প্লেন করে যান সেগুলো হোক, এয়ার অ্যাম্বুলেন্স হোক, কেউ ওখান দিয়ে যাবে না ওই সময়টার মধ্যে। এবং নোটাম জারি করা খুব নর্মাল ব্যাপার। কিন্তু ভারত এর মধ্যে নোটাম জারি করছে 3টে জিনিস হতে পারে। একটা হচ্ছে মিসাইল টেস্ট করবে, একটা হচ্ছে স্যাটেলাইট টেস্ট করবে, আরেকটা হচ্ছে যে এয়ারফোর্সের এক্সারসাইজ করবে। চতুর্থ জিনিস হতে পারে বলে বলে মারবে। তো পাকিস্তান ভাবছে যে বলে বলে মারবে, এই ডামাডোলের সুযোগে করবে। আরেকটা জিনিস হচ্ছে যে সৌদি আরবিয়ার সাথে পাকিস্তানের যে ট্রিটি, সেটাতে সৌদি আরব তো ডাকছে ভাই আয়, এটা কিন্তু আসেনি। এবং পাকিস্তান এখন বলছে ইরানকে যে তোমরা যেভাবে অ্যাটাক করছো তাতে আমাদের ওই টিটির দিকে এখন তাকাতে হচ্ছে। তো পাকিস্তান বড় বিব্রত। এবং আরেকটা হচ্ছে যে আফগানিস্তানের এই ড্রোনগুলো কোত্থেকে আসছে। আফগানিস্তান এত সুন্দরভাবে নূর খান এয়ারফিল্ডকে কি করে অ্যাটাক করে দিল, 12-4 হেডকোয়ার্টারকে। তো ভেরি গুড, কোনো আফগানিস্তানের বন্ধু হয়েছে নতুন নিশ্চয়ই, যারা আফগানিস্তানকে সাপোর্ট দিচ্ছে, তারা তাদের মন্ত্রণা দিচ্ছে, যেটা আমি চাইছিলাম সেটা হচ্ছে, কে করছে জানি না। ফলে পাকিস্তান এখন একটু ভয় আছে। এবং পাকিস্তানের দেশ আমি তো আজকের থেকে দেখছি না ভাই, সেই জবের থেকে ঢুকেছিলাম 1988, তখন থেকে দেখছি পাকিস্তান হচ্ছে তেমন যে কুকুরের লেজ সোজা হবে না,
তার লেজ কাটতে হয়। পাকিস্তান যতদিন ভারতের ভয় থাকবে ভালো থাকবে, আর না হলে দেখবেন এই লাস্কারে তৈবা বাংলাদেশ থেকে কোথা থেকে এলো ভাই, আইএসআই পাঠিয়েছিল 8 জনকে, 2 জন কলকাতায় ধরা পড়েছে, 6 জন তিরুপুরে ধরা পড়েছে। পাকিস্তান এই গেমটা কেন বন্ধ করতে পারছে না? আসিম মনির এখন চুপ করে আছে, বাংকারে ঢুকে গেছে বোধহয়, বাট যে একটুখানি শ্বাস নেবে দেখবেন আবার ভারতের গলা কাটো, মোদিকে বলো, এই জিনিসগুলো পাকিস্তান ছাড়বে না। ফলে পাকিস্তানের এই ভয়টা ন্যায্য, আমি আনন্দিত হচ্ছি। এবং ভারত যদি জল বন্ধ করে সত্যিকারেরই নোটাম করতে করতে 2টো বোম ঢুকিয়ে দেয়, আমেরিকার এখন সময় নেই। এখন যদি ডোনাল্ড ট্রাম্পকে মনির ফোন করে, ফোনই নেবে না। তো বলে আমার মনে হয় দ্যাট ইজ ওকে, পাকিস্তান মরুক গিয়ে, আমার কোনো ব্যাপারে। এবং এখান থেকে হয়তো একটা পাকিস্তানেরও একটা শিক্ষা হচ্ছে, তারাও হয়তো এরপর থেকে ভারতের সাথে ভদ্র ব্যবহার শুরু করবে। তবে খুব বেশি বিশ্বাসও করা যায় না পাকিস্তানকে। যাই হোক, চেষ্টা করে যাচ্ছে মার্ক থেকে বাঁচার জন্য, এটা হতে পারে। অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য, লম্বা একটা ব্যাখ্যা আপনি দিলেন, ভালো থাকবেন। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস আজকে লম্বা একটা ব্যাখ্যা দিয়েছেন, আপডেট সহ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি সে তার একটা ব্যাখ্যা। আর এটাও আমাদের খুব কৌতূহলের এবং দেখারও ব্যাপার রয়েছে যে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি এখান থেকে ডোনাল্ড ট্রাম্প কিভাবে সমাধান সূত্র বের করবেন। আবার কি সিজ ফায়ার বলে সরে আসবেন, নাকি সত্যি সত্যিই যেটা প্রথমে বলেছিলেন যে শেষ করে দেব ইরানকে এবং রেজিম বদলে দেব, সেটা করে দেখাতে পারবেন। আর এদিকে ইরানও যেভাবে পুরো মিডল ইস্টকে ঘেঁটে দিচ্ছে, বিশেষ করে তেল সরবরাহ যে সেকশনটাকে যেভাবে আঘাত করছে, তার জেরে গোটা বিশ্বেই বলবো একটা অন্যরকমের একটা ত্রাহি ব্যাপার কিন্তু হচ্ছে। এবং তার সঙ্গে মিডল ইস্টের এইসব দেশ, যে দেশগুলো তেল ব্যবসা করে চলে, সেখানে অনেক মানুষ থাকতে শুরু করেছিলেন, মানে দুবাই এইসব এলাকা খুব ভালো লাইফস্টাইল বলে অনেকে থাকতেন, একটা আমির ভাব থাকতো, অনেক মানুষ ওইসব এলাকায় যেতেন। তো এখন সেখানেও প্রভাব পড়ে গেছে, এখন দুবাই মানুষ যেতে চাইছেন না, ফলে তারা দুবাই থেকে সরে যাচ্ছেন। তো এর জেরে তো আশপাশের দেশগুলো তো মানে ইকোনমি সেটাও তো খারাপের পথে চলে যাচ্ছে। ফলে যুদ্ধ হচ্ছে ইসরায়েল, আমেরিকা, ইরান, এদের মধ্যে, কিন্তু সাফারার মানে ভুগছে যে বিষয়টা, সেটা কিন্তু মিডল ইস্টের একটা মানে এইসব দেশগুলো সবাই কিন্তু ভুগছে। ফলে তারাও তো এবার তাদেরও তো সহ্যের একটা সীমা থাকবে নিশ্চয়। ফলে তারাই বা কী করবে? এদিকে ইরান বলেছে তোমাদের উপরে কোনো চাপ হবে না যদি তোমরা সব বেসগুলোকে সরিয়ে দাও, মানে আমেরিকান বেসগুলোকে সরিয়ে দাও, ওখান থেকে তো অ্যাটাক করছে, সরিয়ে দাও। এখন সেটাও কি সরাতে পারবে? তারাও তো অন্যভাবে চুক্তিবদ্ধ হয়ে রয়েছে না আমেরিকার সঙ্গে। ফলে তারাও যেন দোটানার মধ্যে পড়ে গেছে, কী করবে, কীভাবে মানে অ্যাটলিস্ট তারাও চাইছে না যে যেটা হচ্ছে সেটা চলুক, কারণ তার বিরাট একটা মানে ইফেক্ট পড়ে গেছে বাজারে। তেল বিক্রি না হলে খাবে কি? লোকজন ওখানে যাতায়াত শুরু করেছিলেন, তারা যে সব বন্ধ করে দেন, মুখ ফিরিয়ে নেন, তাহলে চলবে কী করে? ফলে যে আমির একটা ভাব আছে তেল বিক্রি করে চলে এসব দেশগুলোতে, তো এগুলো একেবারে নিচের দিকে নামতে শুরু করবে না। ফলে সব মিলিয়ে যুদ্ধ হচ্ছে 3টি দেশের মধ্যে, কিন্তু সাফারার হতে শুরু করছে একটার পর একটা দেশ, এবং পরে আবার সব অনেক বড় বড় বিগ প্লেয়ার তারাও সব পিছনে চলে আসছে, রাশিয়া, চীন তার একটা অবস্থান নিচ্ছে। ফলে শেষ কোন দিকে এবং শেষটা কিভাবে হবে? ইরানকে শেষ করে শেষ হবে, নাকি ইরানকে রেখে শেষ হবে? তখন পাওয়ার সেন্টারগুলো কীভাবে বিভক্ত হবে? তাহলে আমেরিকাও তো তার লুজ পয়েন্ট তারা দিয়ে দেবে, তার মানে আমেরিকা ফেলিওর, পারলো না। আবার আমেরিকা যদি এটার যেভাবে বলেছেন ট্রাম্প, সেই মতো শেষ করতে না পারলে দেশবাসীকে উনি কী জবাবটা দেবেন? এমনিতেই তো এখন ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। ওটাকে বলছেন এত ডিরেক্টলি যুদ্ধ করার কী প্রয়োজন ছিল? একটু কৌশল নিতে পারতো, একটু টেকনিক্যালভাবে এগোতে পারতো আমেরিকা বা ট্রাম্প এগোতে পারতেন। এমনিতেই তো ওখানে খামেনির বিরুদ্ধে একটা হাওয়া তৈরি হচ্ছিল, সেটা আরেকটু হতে পারতো। হঠাৎ করে যুক্ত হয়ে যাওয়া এবং শেষ করে দেবো, এবং এখনও শেষ হচ্ছে না, কদিন হয়ে গেল, আবার চললে আমাদের ইকোনমিতে প্রভাব পড়বে, প্রত্যেক দিন এত খরচা, তো কেন আমরা খামাখা একটা জায়গার সঙ্গে জড়িয়ে যাব? যদিও ট্রাম্প নাকি আজকে একটা দেখছিলাম বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে যে না হলে আমাদের অনেক ক্ষতি করেই তো পরমাণু বোমা করে ফেলতো, আমাদের বিরাট বিপদ ছিল, মানে এরকম একটা ভয় দেশবাসীকে কার্যত দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু তাতেও নাকি দেশের মানুষের ক্ষোভ থামছে না। তাদের প্রশ্ন যে কেন এতটা এইভাবে যাওয়ার কি প্রয়োজন ছিল, যখন আর আসলে এই কথাগুলো আরও তারা বলছেন, কারণ যেহেতু শেষ দেখতে পাচ্ছেন না, ইরান ঐক্যবদ্ধ হয়ে গেছে, তারা ফাইট চালিয়ে যাচ্ছে, তো কতদিন চলবে? ফলে এই নিয়ে একটা বিরাট সংকটের মধ্যে কিন্তু ট্রাম্প এই মুহূর্তে পড়েও গেছেন। তো এখন কীভাবে এর সমাধান সূত্র বের হবে এবং কি হবে সমাধান সূত্র, দর্শক, সেটা কিন্তু আমাদের একটা দেখার ব্যাপার রয়েছে। তবে আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা
চাই না কখনো আমাদের উপরে প্রভাবটা পড়ে যাক। এমনি কোথাও মারামারি খুনোখুনি হলে মানে মানবিক দিক দিয়ে আমাদের একটা বক্তব্য থাকে, কিন্তু আমরা তো নিজেরাই সাফারার হয়ে যাব। দেশের তেলের দাম বেড়ে, দাম হয়তো এক্ষুনি সরকার বাড়াবে না, সরকারি কোষাগার থেকে টাকাটা তো চলে যাবে, সেই টাকা দিয়ে অন্য কাজ করা যেত আমাদের এখানে, সেগুলো বন্ধ হয়ে যাবে, সেই পরিষেবাগুলো হয়তো পাওয়া যাবে না, ফলে ভুগতে তো আমাদেরকে হবে। তা আমরা এবার কেন এদের জন্য ভুগতে যাব, আমরা এবার কেন ভুগতে যাব? তো নিশ্চয়ই আমাদের লোকেরাও সেই প্রশ্ন তুলবেন। সেই জন্য নরেন্দ্র মোদী চাইছেন একটা সব কিছুর মধ্যে একটা সমাধান সূত্র বের হয়ে আসুক। তিনিও অনেক জায়গায় ফোন করছেন, আপনারা সেটা শুনেছেন, কুয়েতে ফোন করা, ওমানে ফোন করা, এইসব যোগাযোগ করছেন একটা মধ্যস্থতা কীভাবে কী করা যায়। কিন্তু ইরান তো বলেছে আলোচনা আমরা করতে পারি, কিন্তু আমরা ওই মাথা নত করে দেবো সব কিছুতে, সেটা না। ফলে তারাও তাদের মতো করে এগোতে চাইছে। তো একটা জটিল পরিস্থিতি এই মুহূর্তে হয়েছে দর্শক, যেটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি, মতামত আপনাদের থাকবে। আমরা এখানে কারো পক্ষ নিয়ে কোনো কথা বলছি না, জাস্ট যে ঘটনা ঘটছে ওখান থেকে ব্রিগেডিয়ার দাসও যেমন বলছিলেন, আমরা জাস্ট ব্যাখ্যা দিচ্ছি, সিদ্ধান্ত আপনারা নেবেন, বক্তব্য আপনারা রাখবেন। আমরা কারো পক্ষ নিয়ে কোনো কথা বলছি না, যা ফ্যাক্ট, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে জাস্ট সেটার ব্যাখ্যা দিচ্ছি। না কোনো চাপতে চাই আমরা, না বিস্তারিত কারো হয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলতে চাই। আমাদের বক্তব্য একটাই, যেটা হচ্ছে সেটা প্রকাশ্যে সেটা আনার চেষ্টা করছি দর্শক। দেবাশিস দাস ব্রিগেডিয়ার উনিও ওনার মতো করে সুন্দর করে ব্যাখ্যা করছেন, যার ব্যাখ্যার অপেক্ষায় আপনারা থাকেন। দর্শক বলবেন আপনাদের কি মত, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? সত্যি কি ইরান জব্দ হয়ে যাবে, নাকি যুদ্ধ কন্টিনিউ হবে? আর যুদ্ধ কন্টিনিউ হলে আমাদের কি সমস্যা হবে, বা গোটা বিশ্বের কি পরিস্থিতি তৈরি হবে? অবশ্যই ভবিষ্যৎ সম্পর্কে আপনাদেরও কোনো ধারণা থাকতে পারে, বলবেন আপনারা যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।